ভীষণ ক্লান্ত লাগছে তোর? হুম। তাহলে মন খারাপ কেন? পিছুটান পিছু ছাড়ছে না আন্টি। যতই তাকে দূরে সরাতে চাই, কিন্তু বেলা শেষে ঠিকই সে সামনে আসে। একটা কথা বলবো, কথাটা আমার নয়, তোর বড় আব্বুর। জানিস, উনি তোকে মেনে নিয়েছেন। তোর আব্বুর সমস্ত অন্যায় উনি ক্ষমা করে দিয়েছেন। তোর জন্য ভীষণ চিন্তা ওনার। সুব্রতা খুব খুশি হলো। কোনোদিন বাবা মায়ের আদর সে পায়নি, এইখানে এসে একজন মা পেয়েছে। এবার বুঝি বাবাও পেয়ে যাবে। নিমিষেই মনের ভেতর জমে থাকা কষ্ট একেবারেই উধাও হয়ে গেল। সত্যি আন্টি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। হুম, তবে উনি তোর জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন। বলেছেন যদি ওনাকে বাবার মতো মনে করিস, তাহলে ওনার সিদ্ধান্তে যেন রাজি হয়ে যাস। বড় আব্বু আমার জন্য যা সিদ্ধান্ত নেবে তা আমার ভালোর জন্যই নেবে। তুমি বড় আব্বুকে বলে দিও, ওনার সব কথাতেই রাজি আমি। উনি আমাকে মেনে নিয়েছেন, এটাই আমার জন্য অনেক। ভেবে বলছিস তো? হুম। খুশি হলাম। তাহলে আমি তোর বড় আব্বুকে বলে আসছি যে তুই এই বিয়েতে রাজি। আশা করি তুই আমাদের কথার মান রাখবি। বিয়ে নামক শব্দটা শুনে সুব্রতা থেমে গেল। সে ভাবেনি এমন কিছু হবে, কিন্তু কি করবে সে এখন? সে তো বলে দিয়েছে সে রাজি। তাহলে এখন আকাশের মৃত্যুর মাস না যেতেই তাকে বসতে হবে বিয়ের পিঁড়িতে? আজকের আকাশটা অন্ধকার হয়ে আছে, কিছুক্ষণ পর হয়তো প্রচুর বৃষ্টি হবে। ছনাছাড়া ভাব আছে আকাশের মাঝে। সুব্রতার কষ্টে আজকের আকাশও কষ্টে বিভোর। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেলে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শেষে ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। নিজের রুমের এক কোণে দাঁড়িয়ে গান গাইছে সুব্রতা। কিছুতেই আজ তার মন ভালো হচ্ছে না। ভার্সিটি যাবার জন্য নীলু বেশ কয়েকবার ফোন দিয়েছে, কিন্তু সে জানি একা থাকতে ইচ্ছে করছে তার। সকালে সুব্রতাকে দেখতে না পেয়ে স্পন্দন আসলো সুব্রতার রুমে। সুব্রতার মলিন মুখটা দেখে তার বুক কেঁপে উঠল। চুপি চুপি সুব্রতার পিছু দাঁড়ালো সে। হঠাৎ কি হলো? সুব্রতা পিছে ফিরে স্পন্দনকে দেখে চমকে উঠল। চোখে পানি মুছে মুখে প্লাস্টিক হাসি ঝুলিয়ে বলল, আপনি এখানে হঠাৎ? কিছু লাগবে? প্রশ্নের বিপরীতে উত্তর দিতে হয়, উল্টো প্রশ্ন করা সাজে না। সুব্রতা আবারও মুখ নিচু করে ফেলল। তার কথা বলতে ইচ্ছে করছে না একদম। আকাশ বাতাসের কথা মনে পড়লো বুঝি? সুব্রতার উত্তর না পেয়ে নিজেই বলতে লাগলো। আকাশের নামটা তার শুনতে একটুও ভালো লাগে না। এই আকাশের কারণেই সুব্রতার এই অবস্থা। আজ আকাশ বেঁচে থাকলে নিজ দায়িত্বে খুন করে ফেলতো সে। ওর নাম আকাশ। বাতাস কেন বলেন আজব? ও আমার কাছে বাতাস, ওই বাতাস না, বাতাসা। বলেই স্পন্দন হাসতে লাগলো, কিন্তু সুব্রতার মুখে হাসি নেই। স্পন্দন সন্দিহান নজর তাকালো সুব্রতার দিকে। সে বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে, কিন্তু সেই কিছু একটা যে কি তার কাছে অজানা। সুব্রতা, হুম। তুমি ঠিক আছো তো? হুম। আমার তো মনে হচ্ছে না, সত্যি করে বলো। আমাকে একটু একা থাকতে দিবেন প্লিজ। আর যা করছে পরে এমনি বুঝতে পারবেন, আমার কিচ্ছু বলতে হবে না। স্পন্দন আর কথা বাড়ালো না, চুপচাপ সুব্রতার রুম থেকে বের হয়ে গেল। পরের দিন সকালে সুব্রতা ভার্সিটির মাঠে সবেমাত্র পা দিয়েছে, তখনই জ্বরের বেগে নীলু এবং আশু দৌড়ে ছুটে আসলো। সুব্রতা ভয় পেয়ে চোখ দুটো বন্ধ করে ফেললো। সুব্রতা ভয়ার্ত মুখ দেখে হাসতে হাসতে শেষ দুজন। সুব্রতা চোখ খুলে নীলু এবং আশুকে দেখে রাগী কণ্ঠে বলল, এইভাবে কেউ ভয় দেখায়? যদি হার্ট অ্যাটাক হয়ে যেত তখন? নীলু ভ্রু নাচিয়ে বলল, কিছু হবে না, আমার নাতি নাতনির বিয়ের আগে তোর কিছু হবে না, কিন্তু আজ আমাদের কথা না শুনলে তোর মাথা ফাটিয়ে ফেলবো। সুব্রতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি কথা? আশু খুশি হয়ে বলল, আমরা আগামীকাল পিকনিকে যাচ্ছি বাবু। জানিস আমাদের বাসে কে থাকবে? অন্তু স্যার। তুই তো গতকাল আসিস নাই, তাই নিল তোর নামও দিয়েছে, তা অবশ্য সাকিব ভাইয়ের অনুমতি নিয়ে। আমরা কিন্তু কোনো না শুনবো না। সুব্রতা চোখ মুখ শক্ত করে বলল, আমি কোথাও যাচ্ছি না। তোরা যেতে চাইলে যা,
আমাকে টানছিস কেন? নীলু ইমোশনাল নাটক করতে লাগলো, সাথে আশুকেও বলল অভিনয় করতে। দুজনের অভিনয়ের জন্য সুব্রতাকে হার মানতেই হলো। নিজে মনের বিরুদ্ধে গিয়ে বন্ধুদের হাসি খুশি রাখার জন্য সে শেষ পর্যায়ে সেও রাজি হলো। তবে আশুর একটা শর্ত, এই পিকনিকের উদ্দেশ্যে হলেও অন্তু স্যারকে পটাতে হবে, যে কোনো উপায়ই হোক। মিসেস সাবিনা বেগম ভেবেছেন বড় ছেলেকে বিয়ের কথা বলে সারপ্রাইজ দিবেন উনি। এমনিতেই কিছুদিন আগে এক ভিন্ন ধর্মের মেয়ের প্রতি আসক্ত ছিল সে। তবে ভালোই হয়েছে সেই মেয়ে থেকে দূরে সরে গিয়ে সুব্রতাকে পছন্দ করেছে। তাছাড়া মিসেস সাবিনা বেগমেরও ভীষণ পছন্দ সুব্রতাকে। হাসি খুশি ভাবেই উনি নীরবে বিয়ের আয়োজন করছেন। বিয়ের দুদিন আগে জানাবে সবাইকে। সবাই হয়তো তখন চমকে উঠবে সারপ্রাইজের কারণেই। সুব্রতাকে বলা হয়নি বরের নাম, অর্থাৎ সাকিবের নাম। মনে মনে কত আশা নিয়ে তিনি বুনেছেন স্বপ্ন। রাতে খাবার টেবিলে এই প্রথম স্পন্দনের খাবার এসেছে একত্রে। রাতে খাবার খাওয়ার জন্য পরিবেশ খুব নীরব, কেউ কথা বলছে না, চুপচাপ করে খেয়ে যাচ্ছে। মিসেস সাবিনা বেগম আগে জানিয়ে দিয়েছিলেন বিয়ে বিষয় নিয়ে যেন তিনি কাউকে কিছু না বলে, তাই উনিও কিছু বললেন না। হঠাৎ খাবারের মাঝেই দিয়া বলতে লাগলো, সুব্রতা আপু, হুম, তুমি নাকি পিকনিকে যাচ্ছ? মুখটা কাদো কাদো করে বলল দিয়া। সুব্রতা সবার মুখে দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, সাকিব ভাইয়া যেতে বলেছে। সাকিবের নাম শুনে স্পন্দনের মুখে আর খাবার উঠল না। তার ইচ্ছা করছে টেবিলে থাকা যাবতীয় জিনিসপত্র সুব্রতা মাথায় ডালতে। সব জায়গাতে কেন সাকিব থাকবে? স্পন্দন থাকলে দোষ কোথায়? স্পন্দনের নাম আনমনে বললে কি তাকে আড়ালে রাখবে সবাই? সাকিবের বাবা মাথা তুলে তাকালেন সুব্রতার উপরে। মুখটা দেখেই তিনি চমকে গেলেন। আসলে তো একদম তার ছোট ভাইয়ের আদুরি মুখ। মা বাবা মারা যাওয়ার পর যাকে নিয়ে উনি স্বপ্ন দেখেছিলেন, ছোট থেকে যাকে নিজের হাতে বড় করেছেন, সেই প্রাণপ্রিয় ছোট ভাইয়ের অস্তিত্ব দেখে প্রাণটা তার নিমেষে হালকা হয়ে গেল। তবে মুখে গম্ভীর ভাব টেনে বললেন, তুমি যাবে আমাকে কেন বলনি? নাকি সেই অধিকার আমার নেই? না না, তা নয়, আসলে আমি নিজেই জানতাম না। ভার্সিটি গিয়ে শুনি সাকিব ভাইয়া আমার পিকনিকে যাবার প্ল্যান করেছে। আমি তো যেতে চাইনি। এখন আপনি যদি বারণ করেন তাহলে আমি যাব না বড় আব্বু। বড় আব্বু ডাকটা শুনে চোখের কোণে পানি জমে গেল সাকিবের বাবার, কিন্তু নিজেকে সামলিয়ে স্বাভাবিকভাবেই বললেন, সমস্যা নেই, যেতে পারো। ঘোরাঘুরি করলে মন সজীব হয়ে ওঠে। তাছাড়া তোমার মনেরও অবস্থা ভালো নয়। ঘোরাঘুরি করলে, বন্ধুদের সাথে আড্ডা মেতে থাকলে শরীর মন দুটাই ভালো থাকবে। এই প্রথম সাকিব একটা ভালো কাজ করছে। তার জন্য সাকিবকে আমার ব্যবসার এক্সট্রা কাজ দিতে হবে, যাতে সে ভবিষ্যতে আমার ব্যবসা সামাল দিতে পারে। তো সাকিব, আগামীকাল থেকে আমার যা কাজ সেসব তুমি করবে, ওকে? সাকিবের কান্না পাচ্ছে এখন। সে চাইছিল নীলুর সাথে ঘুরতে, যেহেতু পুরাতন স্টুডেন্ট সেই হিসেবে যেতেই পারতো, কিন্তু এখন বাবার জন্য যেতে পারবে না মনে হচ্ছে। মনে মনে বাবার প্রতি ভীষণ বিরক্ত সে। অন্যদিকে সাকিবের বাবা ভাবছে সুব্রতা 3 দিনের জন্য ঘুরতে গেলে এই ফাঁকে সাকিবকে দিয়ে অফিসের কাজ সামলিয়ে উনি আর মিসেস সাবিনা বেগম চুপি চুপি বিয়ের আয়োজন করবেন। যেদিন সুব্রতা ফিরে আসবে সেদিন সবাইকে বলবে বিয়ের কথা। অন্যদিকে স্পন্দন খাবার খাওয়া বাদ দিয়ে নিজের রুমে আসলো। এসেই অন্তকে ফোন দিল। আরে মামা, অসময়ে ফোন কেন? শালা, সুব্রতা যে স্টাডি ট্যুরে যাচ্ছে বললি না কেন? ও গেলে তোর কি? তাছাড়া আজ তোর ভাষা এমন কেন রে? আমরা বললে তো বলতি থার্ড ক্লাস, তো এখন তুই থার্ড ক্লাস হচ্ছিস কেন? বালের কথা কম বল, আমার জন্য সিট রাখ, অবশ্য সুব্রতার পাশে যেন বসতে পারি। ছি মামা ছি, কিছু বলছিস তুই? ওই, তুই ইন্ডিয়া নাকি এখন? স্পন্দন রাগে ফোন কেটে দিল। এই ধরনের ভাষা সে কখনোই বলতো না, কিন্তু আজকে কি হলো? বাজে গালি কেন ইউজ করলো? মনে মনে সুব্রতাকে দোষারোপ করেছে। আজ তার মুখে বাজে শব্দ ইউজ করেছে শুধুমাত্র সুব্রতার কারণে। অন্যদিকে অন্তু পড়েছে মহাচিন্তায়। সে এখন কিভাবে স্পন্দনের জন্য সিট রাখবে? আশু যে তার সাথে বসবে সে জানে। নীলাবি আর সুব্রতা একত্রে বসবে, তাছাড়া সিট ফিল আপ হয়ে গেছে। সকালে বললেও হতো, কিছু করা যেত। মনে মনে ভাবছে, আমি যদি ওর জন্য একটা সিট না রাখতে পারি তাহলে আমার মান সম্মান দিয়ে ও হারিকেন চালাবে। ভবিষ্যতে আমার বাচ্চা কাছে না হওয়ার কারণ হতে পারে ও। আজ যে হারে গালিগালাজ করেছে আগামীকাল মারতেও পারে। রাগের বসে যদি আমার এই না 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 আগামীকাল আমি ভার্সিটি দিকে লুকিয়ে থাকবো। আমার সিট ওকে দিয়ে দেবো, তবুও ভাই আমি বাচ্চার বাপ হতে চাই।
মাঝরাতে ডান গালে কারো উঁচু ঠোঁটের নেশা মিশ্রিত স্পর্শে চমকে উঠল সুব্রতা। ডান পাশের গালে হাত চোয়ালো সে। সে বুঝতে পারছে না সে কি স্বপ্ন দেখেছে নাকি কেউ এই রাতে তার রুমে আসছে। ভয়ে চোখ বুলালো চারপাশে। হঠাৎ তার চোখে কালো একটা ছায়া আটকা পড়লো। ছায়াটা নিমেষেই বিলীন হয়ে গেল। সুব্রতা ভয়ে বিছানার চাদর টানতে লাগলো। এমনিতে বোধে সে বিশ্বাস করে না, কিন্তু রাত হলেই বিশেষ অফিসের কথা কখনোই মনে থাকে না। পাতলা কম্বল দিয়ে পুরো শরীর ঢেকে মাথা কম্বলের ভিতর মুড়িয়ে শুয়ে পড়লো। মনে মনে বলছে, কম্বলের নিচে তো আর ভূত আসবে না। অন্যদিকে স্পন্দন আলমারির পেছনে দাঁড়িয়ে সুব্রতার কার্যকলাপ দেখে যাচ্ছে। স্পন্দন ভাবেনি সুব্রতা যে রাতে বেতু। ভীষণ হাসি পাচ্ছে তার, যাকে বলে মারাত্মক হাসি। কিন্তু সে হাসছে না। হাসির শব্দ অব্দি যদি সুব্রতার কানে যায় তাহলে তাকে ভয়াবহ অপমান করবে এই মেয়ে। কিন্তু স্পন্দনের মন বলছে আর একবার সুব্রতার কাছে যেতে। খুব কাছে থেকে সুব্রতাকে দেখতে ইচ্ছে করছে তার। রাতে ঘুম থেকে উঠে সুব্রতাকে দেখার নেশা জেগেছে স্পন্দনের। আশপাশ না ভেবেই সে চলে এসেছে সুব্রতার রুমে। সুব্রতার রুম খোলাই রেখেছে। প্রথমে রাগ হলেও পরে মুচকি আসলো সে, কারণ সুব্রতার কারণে তো সে রুমে আসতে পেরেছে। দিনলাটে আলোতে সুব্রতার মুখ আবছা দেখা যাচ্ছিল, তাই সুব্রতার একদম কাছে এসে বসলো সে। একদিনে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তার বাজে মন বলতে লাগলো, স্পন্দন সুব্রতা ঘুমাচ্ছে, এই ফাঁকে ওকে আরেকটি উপলব্ধি করতে পারিস, সে কিন্তু বুঝবে না। বেশ কিছুক্ষণ মনের সাথে যুদ্ধ করে অবশেষে মন জিতল। নেশাগ্রস্ত চোখ জোড়া সুব্রতার দিকে তাকিয়ে থেকে ঠোঁটের জোড়া সুব্রতার গালে স্পর্শ করাতেই উঠে পড়ল সুব্রতা। 1 মিনিট সময় নষ্ট না করে সে লুকিয়ে পড়ল আলমারির পিছনে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মনকে বকছে, কেন মন এত বাজে কাজ হলো, কেন মন এত বাজে হলো। সে বাজে লোক এমনিতেই, কিন্তু এত বাজে তো ছিল না। মুখে হাত দিয়ে শ্বাস ছেড়ে চুপি চুপি রুম থেকে বের হয়ে পড়ল স্পন্দন। ভোর সকাল 6টায় বাস ছাড়বে। সুব্রতা 3 দিনের জন্য যাবতীয় জিনিসপত্র রাতে প্যাক করে রেখেছিল। সকালে খাবার দাবারের মালামাল শেষ করে সুব্রতা সিঁড়ি বেয়ে সাকিবের রুমে গেল। স্পন্দন নিজের রুম থেকে বের হতে দেখলো সুব্রতা যাচ্ছে তার বড় ভাইয়ের রুমে। রাগে গর্জে উঠল সে, চিৎকার দিতে গিয়েও থেমে গেল। আজ সুব্রতাকে শাস্তি দেবে টমি। রুমের ভিতরে গিয়ে টমিকে বোঝাতে লাগলো কি করতে হবে। সুব্রতা সাকিবের রুমে আসতেই দেখলো বেচারা কান্না করে চোখ মুখ লাল করে ফেলেছে। রাতে নীলুর ফোনও সে ধরেনি কান্নার জন্য। নীলুর ফোন অনেক আশাতে শেষে নিজেই ফোন বন্ধ করে রেখেছে। সকালে সুব্রতাকে ফোন দিয়ে বলেছিল, বোন, যেহেতু বাসায় সবাই ঘুমাবে, সকালে তুমি কিন্তু খাবার খেয়ে সোজা আমার রুমে আসবে, তোমার সাথে কথা আছে আমার। সাকিবের মেসেজ দেখে সুব্রতা ঠিকমতো খেতে পারলো না। মিসেস সাবিনা বেগম জানতেন সকালে সুব্রতা চলে যাবে, তাই উনি সকালে সুব্রতার জন্য নিজের হাতে রান্না করেছেন। সুব্রতা যখন খাবার খেয়ে সাকিবের রুমে যাচ্ছিল তা দেখে খুব খুশি হলেন উনি। ভাইয়া এইভাবে বাচ্চাদের মতন কেউ কান্না করে? এখন ঘুরতে পারেননি তো কি হয়েছে, বিয়ের পর ঘুরবেন বা এর আগেই কিছু একটা ব্যবস্থা করব। সাকিব কান্না মাখা কণ্ঠে বলল, নীলুর খেয়াল রেখো, আমি ওর ফোন ধরিনি, জানি ভীষণ রেগে আছে আমার প্রতি। আজ সারাদিন ওর ফোন ধরতে পারবো না, লজ্জা লাগছে আমার। একজন ছেলে হয়ে আমি অসহায়, ওর খেয়াল রেখো, ওকে বুঝিয়ে বলবে কেমন। আমি জানি ও তোমার কথা বিশ্বাস করবে, ভুল বুঝবে না আমাকে। নিজেদের খেয়াল রেখো। টেবিলের পাশ থেকে ছোট্ট একটা বক্স সুব্রতার হাতে দিয়ে আবারও বলল, নীলুকে দিও, ওর জন্য স্পেশাল গিফট আমার। সুব্রতা মুখ দিয়ে শুধু হুম বলল। ওর খুব খারাপ লাগছে সাকিবের জন্য। কেন যে বড় আব্বু এই কাজটা করলো। মন খারাপ নিয়ে সাকিবের রুম থেকে বের হয়ে আসলো। স্পন্দন রুম পার হবার সময় কারো হেঁচকা টানে একদম রুমের ভিতরে চলে গেল। রাগে চোখ নিয়ে স্পন্দনের দিকে তাকিয়ে বলল, এসব কি হচ্ছে? আমার হাত যদি ছিঁড়ে যেত তখন কি হতো? 3 রাস্তার মোড়ে একটা ভাঙা থালি দিয়ে বসিয়ে আসতাম। যত সব বাজে লোক, আপনি ভীষণ বাজে। আপনাকে ইচ্ছে করছে খুন করতে। সুব্রতার কথা শুনে সুব্রতার হাতের দিকে তাকালো। গিফটের বক্স দেখে আরো রাগ বেড়ে গেল তার। চিৎকার করে বলতে লাগলো, টমি বাবা কোথায় তুমি? বেলকনি থেকে টমি দৌড়ে আসলো সুব্রতার কাছে এসে ঘেউ ঘেউ করতে লাগলো। সুব্রতা টমিকে দেখে চিৎকার করে যাচ্ছে। অবশেষে কোনো উপায় না পেয়ে
পুরো রুমে দৌড়াতে লাগলো। সুব্রতার দৌড়ের সাথে তাল মিলিয়ে টমিও দৌড়াতে লাগলো। স্পন্দন খাটের উপর বসে দুজনের দৌড় উপভোগ করতে লাগলো, সাথে তো হাসি ফ্রি। সুব্রতা দৌড়াতে দৌড়াতে স্পন্দনের পায়ের সাথে উষ্টা খেয়ে স্পন্দনের উপরে পড়ে গেল। স্পন্দনও ভাবেনি এমন কিছু হবে, সেও তাল মেলাতে না পেরে পড়ে গেল। সুব্রতার চুল এসে পড়েছে স্পন্দনের মুখের উপর। সুব্রতা দৌড়ানোর জন্য এখনো হাঁপাচ্ছে। টমি ক্লান্ত হয়ে সোফায় উঠে শুয়ে পড়ল। সুব্রতা উঠতে গিয়ে আবারও পড়ে গেল। স্পন্দনের মাথায় এবার তার মাথা লাগালো। ব্যথায় সুব্রতা কুকড়ে গিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, মানুষটা যেমন বাজে তার মাথাও তেমন। এত শক্ত মানুষের মাথা হয়? আচ্ছা, আপনার মাথায় কি লোহা কিংবা পাথর দিয়ে তৈরি নাকি? ইস, আমার মাথাটা ভেঙে দিয়েছে। আল্লাহ জানে রক্ত বের হচ্ছে নাকি। সুব্রতা উঠে দাঁড়ালো। স্পন্দন নিজের মাথায় হাত বোলাতে বোলাতে গরম চোখে সুব্রতার দিকে তাকিয়ে বলল, মনে হয় নিজের মাথা তোলা দিয়ে তৈরি করা হয়েছে। আমার মাথা ফাটিয়ে এখন আমাকে দোষারোপ করছে। দোষ আপনারই। টমি চমিকে ডাকতে গেলেন কেন? আপনিও যেমন বজ্জাত জল্লাদ, আপনার টমিও সেম। টমি নাম শুনে সোফা থেকে টমি গেউ গেউ করলো। সুব্রতা ভয়ে আবারও বলল, না বাবা, আপনাকে কিছু বলছি না, প্লিজ চুপচাপ শুয়ে থাকেন। টমির কাণ্ড দেখে আর সুব্রতার কথা শুনে স্পন্দন মুখ অন্যদিকে ফিরে হাসছে। সুব্রতা স্পন্দনের মুখ না দেখেই আস্তে করে নিজে আবার মাথা ঠোকালো স্পন্দনের মাথায়। স্পন্দন অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি হলো? আশ্চর্য, আপনার জন্য কি মাথায় শিং বানাবো নাকি? শুনেছি মাথা মাথা বাড়ি খেলে দ্বিতীয়বার নিজের ইচ্ছাতেই বাড়ি দিতে হয়, নয়তো শিং গজাবে। সুব্রতা স্পন্দনকে আর কথা বলার সুযোগ না দিয়েই বের হয়ে পড়ল। স্পন্দন ঠোঁটের কোণে হাসি রেখে টমির দিকে তাকিয়ে বলল, 3 দিন তোকে ছাড়া থাকতে হবে, বড্ড মিস করব। শালা অন্তুকে বলছি তোকে নিয়ে যাবার কথা, কিন্তু অন্তু বলল এলাও না। দেখছিস কি খবিস বন্ধু আমার। শোন, তোকে দেখাশোনা দিয়া করবে, খবরদার আমার বোনকে ভয় দেখাবি না, পরে কিন্তু তোর কপালে খাবার জুটবে না। নিজের ভালো চাইলে চুপচাপ ভদ্র শান্ত ছেলেদের মতো থাকবি, ওকে? সেই কখন থেকে দাঁড়িয়ে আছে সুব্রতা এবং আসমানি, চোখে তাদের রাজ্যের বিরক্তি। নীলুকে ফোন দিয়েছে, এখনো এই মেয়ে রাস্তায়। বাস ছাড়বে আর 20 মিনিট পর, কিন্তু এই মেয়ের আসার কোনো খবরই নেই। বিরক্ত হয়ে দুজন গিয়ে বসলো বাসে। বাস ছাড়তে আর 5 মিনিট, এখনো কোনো খবর নেই নীলুর। ফোন বন্ধ করে রেখেছে। সুব্রতা এবার রাগে চোখে তাকালো আশুর দিকে। আশু ভয়ে বলতে লাগলো, আমিও তো বুঝতে পারছি না কি হলো মেয়েটার, এখনো আসছে না কেন? ফোন বন্ধ করে রেখেছে, ও কি আসবে না? ড্রাইভার এসে তাড়া দিচ্ছে। অন্তু আশুর দিকে তাকে মৃদু হেসে বলল, আমার সাথে বসবে আশু? অন্তুর এই বাক্য শুনে আশু তো শেষ, বরফের মতো গলতে লাগলো সে। সুব্রতার কাছ থেকে সরে গিয়ে ঠিক পাশ বরাবর অন্তুর সাথে বসলো। সুব্রতা চোখ পাকিয়ে তাকাতেই আশু আদুরে গলায় বলল, এত সুন্দর করে কেউ বললে তাকে না করতে নেই শুভ। তুই চিন্তা করিস না, নীলু চলে আসবে, তাছাড়া তো আমরা পাশাপাশি। সুব্রতা রাগের জানালা দিকে ফিরে বসলো। হঠাৎ খেয়াল করলো বারে কিছু একটা ধক করে তার পাশে বসলো। ভয়ে তাকাতেই স্পন্দনকে দেখে চমকে উঠলো। এই, আপনি এখানে? আমরা ফ্যামিলি ট্যুরে যাচ্ছি না, স্টাডি ট্যুরে যাচ্ছি। ওকে, কে বললো আমি ফ্যামিলি ট্যুরে যাচ্ছি? আমিও স্টাডি ট্যুরে যাচ্ছি। তুমি কি ভুলে গেছো যে এক সময় আমিও ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম? বুঝছি। এখন উঠেন, আমার ফ্রেন্ড আসবে। আজব তো, দেখছো না বাস ছেড়ে দিয়েছে। তাছাড়া এই বাসে আর কোনো সিট নেই, সো চুপচাপ বসো। বাধ্য হয়ে বসলো সুব্রতা। এছাড়া আর কোনো উপায় নেই। যেহেতু স্পন্দনকে অনেকে চেনে, ভার্সিটির ফেমাস বয় ছিল, সেই হিসাবে তার খাতির যত্নের অভাব হলো না। সুব্রতা খেয়াল করলো স্পন্দন তার পায়ে পা দিয়ে ধরেছে। অগ্নিদৃষ্টি নিয়ে স্পন্দনের উপর তাকাতেই ব্যাবলাকান্তের মতো হেসে পা সরালো। সুব্রতা শুধু একটা বাক্যই বলল, বাজে লোক একটা। অন্তু সে কখন থেকে বলছে একটা গান গাওয়ার জন্য, কিন্তু স্পন্দন গাইছেই না। স্পন্দনের এই ভাব সহ্য হলো না সুব্রতার। বুক বাঁকিয়ে বলতে লাগলো, পারে নাকি গানের লোক? শুধু তো মানুষকে কষ্ট দিতে জানে, জল্লাদ লোক। সুব্রতার কথা শুনে স্পন্দন ভাব নিয়ে বলল, গান শুনতে চাও, ভালো কথা। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাভাবে বললেই তো হয়। এই অন্তু, পিছনে একটি ছেলে গিটার আনছে, স্টার্ট কর। অন্তু গিটারের সুর লাগালো। স্পন্দন সুব্রতার দিকে তাকিয়ে গাইতে লাগলো,
কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। জঙ্গলের রাস্তা ধরে বাস চলছে। হঠাৎ করেই বাস থেমে যায়। স্পন্দন উকি দিয়ে বাস কন্ডাক্টরকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, থামলো কেন বাস? ভীত কণ্ঠে উত্তর দিল বাস কন্ডাক্টর, স্যার বাস খারাপ হয়ে গেছে, আপনারা সবাই দয়া করে নেমে পড়ুন, 10-15 মিনিট সময় লাগবে স্যার। রাজ্যের বিরক্তি চোখ মুখে প্রকাশ করলো স্পন্দন। অন্তুর দিকে কটমট চোখে তাকিয়ে রইল। বেচারা হন্তু মুখটা অসহায়ের ভঙ্গিতে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি জানতাম এমন কিছু ঘটবে? গাড়ি নিয়ে আসলে এই সমস্যা হতো। দেখ ভাই, আমরা স্টাডি ট্যুরে যাচ্ছি, সেখানে বাসের গাড়ি এলাও না। এখন চল নেমে গিয়ে জঙ্গলের হাওয়া খেয়ে আসি। বাসের সিটে একটা লাথি মেরে নেমে পড়ল স্পন্দন। চোখে মুখে তার রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। সুব্রতাও পিছু পিছু নামলো। নাম না জানা এক গাছের নিচে বসে আছে সুব্রতা। বাস নষ্ট হয়ে যাওয়াতে তার ভালোই লাগছে। বাস নষ্ট না হলে হয়তো এই সুন্দর জায়গাটি সে দেখতে পারতো না। আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসলো সে। কমলা রং ধারণ করেছে সূর্য, কিন্তু সবুজ গাছের আড়ালে এসে আটকা পড়েছে। সন্ধ্যা হবার জন্য তৈরি হচ্ছে সূর্য। সুব্রতা মনে মনে দোয়া করতে লাগলো, বাদ যেন আজ ঠিক না হয়, তাহলে তো আজ রাতে এখানে থাকতে পারবে। জঙ্গলে জোনাকি পোকায় ভরপুর। প্রীতিমালও অনেক তো দেখেছে, এবার না হয় প্রকৃতি আলোতে মুগ্ধ হবে সে। আনমনে হাঁটতে থাকে সুব্রতা। নিজের অজান্তেই চলে যেতে লাগলো জঙ্গলের ভিতর। স্পন্দন অন্তর সাথে আড্ডায় ব্যস্ত। হঠাৎ তার চোখ জোড়া দেখলো অনেক দূরে সুব্রতা রঙের জামা পরেই একটা মেয়ে হেঁটে যাচ্ছে। পিছন দিক থেকে তার কোনো হুঁশই নেই। মনে হয় কেউ মায়া করছে তার উপর। সেই মায়া জড়িয়ে পড়েছে সে। অন্তর কাছ থেকে সরে গিয়ে দৌড়াতে লাগলো। পিছন থেকে অন্তু বারবার ডেকে যাচ্ছে। এই বলে বাস ছেড়ে দিচ্ছে। কোথায় যাচ্ছিস? স্পন্দন, এই স্পন্দন। স্পন্দনের কাছে অন্তর ডাক নিয়ে কোনো হিতাহিত জ্ঞানই নেই। সে দৌড়ে যাচ্ছে তার প্রিয়সীর কাছে। প্রিয়সী যে একাই হেঁটে যাচ্ছে, তাকে ছাড়া গভীর অরণ্যে। শুকনো পাতা শব্দে জ্ঞান আসলো সুব্রতার। পায়ের নিচে ছোট বড় মাঝারি আকারে পাতা জড়ে আছে। পিছন না তাকিয়ে বসে পড়ল সুব্রতা পাতার উপর। দুহাত ভর্তি পাতাগুলো তুলে মৃদু স্বরে বলল, মামির কাছে যখন থাকতাম তখন তোর দ্বারাই রান্না করতে হতো আমাকে। গ্যাসের রান্না করতে দিত না। যদি গ্যাসের বিল বেশি উঠিয়ে ফেলি, জানিস তখন তোর অভাব প্রচুর বোধ করতাম। দেখ এখন তোরা আমার পায়ের নিচে কত, কিন্তু এখন আর দরকার পড়ছে না। আমি তখন ভাবতাম জঙ্গলের মাঝে ছোট্ট একটা সংসার তৈরি করব আমি। তোর খুব হাসি পাচ্ছে আমার কথা শুনে, তাই না? আরে বোকা, জঙ্গল হোক আর রাজমহল হোক, সংসার যদি গুছিয়ে রাখা যায় তাহলে সব জায়গাতেই ভালো লাগবে। স্পন্দন পিছন থেকে দাঁড়িয়ে সুব্রতার কথাগুলো শুনছে। পাতার সাথে যে কেউ কথা বলতে পারে জানা ছিল না স্পন্দনের। পিছন থেকে প্রশ্ন করলো, কেমন স্বপ্ন ছিল তোমার? সুব্রতা এখন এই জগতে নেই। সে বুঝলো না স্পন্দন তার পিছনে দাঁড়িয়ে আছে। সেও প্রশ্নের উত্তর দিল, ছোট্ট একটা কুঁড়ে ঘর, গোয়াল ঘর, রান্নাঘর, কলপার, টিনের তৈরি বাথরুম, গোলাকার ছোট্ট একটা পুকুর, আশেপাশে নানা ধরনের ফলের গাছ, উঠানে একটা ফুলের বাগান। সেই উঠানে থাকবে সব ধরনের ফুল, পুকুরে থাকবে মাছ, ছোট্ট করে মুরগি এবং হাঁসের ঘর, চাষাবাদের জমি, শাকসবজি সবকিছুই ফলন হবে সেখানে। মাটির চুলো, থাকবে না বিদ্যুৎ, সেখানে থাকবে হারিকেনের আলো। রাতে জানালা খুলে দিয়ে প্রাকৃতিক বাতাসের স্পর্শে ঘুমাবো। এক কথায় সব কিছুই থাকবে টাটকা টাটকা। স্পন্দন হাসলো সুব্রতার ইচ্ছা শুনে। খুব অদ্ভুত লাগলো তার কাছে। আজকাল মেয়েরা চায় রাজবাড়ির মতো বাড়ি, রানীর মতো সাজ পোশাক, খাবার দাবার, প্রচুর টাকা। তোমার ইচ্ছা পূরণ করব কি আমি? সুব্রতার চোখ মেলে তাকিয়ে পিছন করে স্পন্দনকে দেখে চমকে উঠল। এই যে কিসব বলছে সে? তার মানে স্পন্দন তার সব কথা শুনেছে। মনে মনে নিজেকে 100টা বকা দিয়ে স্পন্দনকে বলল, সংসার থাকলে সংসার করার ইচ্ছা মাথায় আসে। এখন যেহেতু সংসার নেই, তাহলে সংসারের চিন্তা আমার মাথায়ও নেই। বাই দ্য ওয়ে, বাস কখন ঠিক হবে? সুব্রতার কথা শুনে হুঁশ আসলো স্পন্দনের। নিজেই পেছনে তাকে চমকে উঠল। কোন পথে ধরে এসেছে সে? চারদিকে সব জঙ্গলের নাম জানা অজানা গাছে ভর্তি চারপাশ। সুব্রতার দিকে তাকিয়ে বলল, কোন রাস্তা ধরে এসেছো, মনে আছে কিছু?
স্পন্দনের কথা শুনে তাকালো সুব্রতা। ভয়ে তার আত্মা শুকিয়ে যেতে লাগলো। সে নিজেও চিনতে পারছে না রাস্তা। জঙ্গলটা যে গোলাপ ধাঁধার মতো তাদের আটকে ধরে ফেলেছে। সুব্রতা সামনে থেকে বুঝতে বাকি রইল না স্পন্দন। সুব্রতা ভয়ে দৌড়ে দাঁড়ালো স্পন্দনের পাশে। সন্ধ্যা নেমে আসছে। এখন তো জঙ্গলে ভাগ ভালুক সিংহ তার চেয়ে ভয়ঙ্কর তা হলো সাপ নেমে আসবে। স্পন্দনের দিকে তাকিয়ে বলল, কিভাবে বাসায় ফিরবো আমরা? ব্রুকুজকে জিজ্ঞাসা করলো স্পন্দন। বাসায় ফিরে কি লাভ? তোমার স্বপ্ন পূরণ করো, সংসার তৈরি করো। এখানে সংসার হবে চাচাতো ভাই বোনের সংসার। মজা কেন নিচ্ছেন? হ্যাঁ, আমার ইচ্ছা জঙ্গলে সংসার করা, তাই বলে এই ভয়ানক জঙ্গলের কথা তো বলিনি। স্বাভাবিক ভয়হীন যেসব জঙ্গল আছে আমি সেই জঙ্গলের কথাই ভেবেছি। তাছাড়া মানসিক প্রস্তুতি তো নেই সংসার করার। সুব্রতার কথা শুনে মাথা ঝাঁকিয়ে হাসলো স্পন্দন। এই বিপদের সময়ও তার হাসি পাচ্ছে, যাকে বলে ভয়ানক হাসি। সুব্রতার কণ্ঠ নিচু করে বলল, কিভাবে বাসায় ফিরবো তাহলে? রাতটা এখানে থাকতে হবে, সকালে বোঝা যাবে কি করতে হবে। তাছাড়া কোনো কিছুতেই তাড়াহুড়ো করতে নেই। দেখো না, প্রকৃতি তাড়াহুড়ো করে না, তবুও তার সব ইচ্ছাই সম্পূর্ণ হয়। সুব্রতা মাথা ঝাঁকলো শুধু। স্পন্দন সুব্রতার এক হাত ধরে নিজের সাথে মিশিয়ে আরেকটু সামনে যেতে লাগলো। স্পন্দন সিদ্ধান্ত নিল এইখানে থাকবে আরো 1 মাস। 1 মাসে যদি সুব্রতার সাথে তার ব্যবসা ঠিক হয়ে যায় তাহলে তো ভালোই। তাছাড়া এই 1 মাসে সাকিবের থেকে দূরে রাখতে পারবে। কিন্তু সমস্যা একটাই, এখানে থাকার জন্য জায়গা পাবে কোথায়? সিনেমাতে সব পাওয়া গেলেও বাস্তবে পাওয়া ভীষণ কষ্টের। অনেক বড় গাছের নিচে পড়ে আছে অসংখ্য পাতা। স্পন্দন হাত দিয়ে ছেড়ে দিয়ে ইশারা করে বলল, পাতাগুলো একত্রে করে কিছুটা উঁচু করে খাটের মতো বানাতে পারবে? 2 জন মিলে করলে ক্লান্ত হব না? পারবো, যদি পড়ে যাই। উঁচু কেন করছি জানো? খাট বানানোর জন্য। সুব্রতের বাচ্চা বাচ্চা কথা শুনে হাসতে লাগলো স্পন্দন। পাতা উঁচু করতেই বলল, আরে তেমন না, শুকনো পাতা দেখে বোঝা যাচ্ছে পড়ে যাব। আসলে রাত করে সাপ কিংবা বিভিন্ন হিংস্র পশু চলাচল করে, তাই চারদিকে পাতা দিয়ে বেড়া দিব। তারপর ওই মাঝের ফাঁকা জায়গাতে আমরা ঘুমাবো। সুব্রতা পাতায় হাত দিতে গিয়েও থেমে গেল। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমরা মানে কি? কেন, তুমি আলাদা থাকতে চাও? ওকে, সমস্যা নেই, তাহলে আরেকটি বানাবো তোমার জন্য। তবে রাতে যখন কেউ এসে হানা দিবে ডাকবে না আমাকে। ভয় পেয়ে গেল সুব্রতা। বাচ্চাদের মতো করে মুখ করে বলল, তাহলে পাতার বেড়া বড় করে বানাই, যেন 4-5 জনের জায়গা হয়। বানাতে পারলে বানাও, এমনিতেই ক্ষুধায় পেট জ্বলছে আমার, আবার এত শক্তি নেই। পাতা দিয়ে দেয়াল তৈরি করতে অনেকখানি সময় লাগলো তাদের। শুকনো পাতা বারবার ভেঙে নিচে পড়তে লাগলো। অবশেষে ক্লান্ত হয়ে পড়লো দুজন। রাত কয়টা বাজে বলতে পারছে না তারা। তাদের ব্যাগপত্র সব বাসেই। ফোনে 1 ফোঁটা নেটওয়ার্ক নেই, তাই বন্ধ করে রেখেছে। স্পন্দন ক্লান্ত হয়ে শুয়ে পড়লো পাতার দেয়ালের ভিতর। সুব্রতা দেখলো খুবই কম জায়গা, কিন্তু এখানে আরেকটি বানানো তাদের পক্ষে সম্ভব নয়। প্রথমত হয়তো সহজ ভেবেছিল, কিন্তু এখন বুঝলো ততটা সহজ নয়। নিরুপায় হয়ে শুয়ে পড়লো স্পন্দনের সাথে। ক্লান্ত হয়ে যাওয়াতে তাদের চোখে রাজ্যের ঘুম। দুজন ঘুমিয়ে পড়লো। শিয়াল ডাকে সুব্রতার ঘুম ভেঙে গেল। আকাশের দিকে তাকাতেই বড় চাঁদ। ভালোই লাগছে সুব্রতা, কিন্তু শুয়ে থাকতে তার সমস্যা হচ্ছে। চাঁদের আলোতে স্পন্দনের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সুব্রতা। স্পন্দনে ডান গালের নিচে লালচে একটা তিল রয়েছে। সুব্রতা আগে কখনো দেখেনি, তবে আজকে বেচারা খুব কষ্ট করে শুয়ে আছে একদম কোনায়। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতেই আবারও ঘুমিয়ে পড়লো সুব্রতা। ঘরে বুকের ওপর ভারী কিছু শুরু করলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর দেখলো মানুষজনের বসবাস, তবে তাদের কথাবার্তা পাহাড়ি মানুষের মতো। গায়ের পোশাকও অদ্ভুত। সুব্রতার হঠাৎ লজ্জা লাগলো একটি মেয়েকে দেখে। লজ্জা পাওয়ার কারণও আছে, মেয়েটির পোশাক খুব অদ্ভুত। শাড়ি মতো দেখতে, কিন্তু হাঁটুর সামান্য নিচ পর্যন্ত হাতের পুরো অংশ দেখা যাচ্ছে। আর চোখে তাকালো স্পন্দনের দিকে। না, স্পন্দন আশপাশ ভালো করে দেখছে। কই জরু সাহেব, কোনো দরকার স্যার? পিছনে ঘুরলো স্পন্দন। মাঝবয়সী এক লোককে দেখে মুচকি হেসে তাদের বাসায় উত্তর দিল, যা বাংলায়। আমরা দুজন পথ হারিয়ে এখানে চলে এসেছি, ঢাকা যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। আপনারা যদি সাহায্য করতেন তাহলে খুব ভালো হতো। লোকটি ভ্রুকুচকে তাকিয়ে রইল সুব্রতার দিকে। ভয়ে সুব্রতার প্রাণ যায় যায় অবস্থা।
সন্দেহের নজরে তাকিয়ে বলল, এ ছুকরি কোনছে? স্পন্দন ভাবল এখানে যদি বলা হয় তারা চাচাতো ভাই বোন, পরে সত্যিকারে ভাই বোন বানিয়ে দেবে। কারণ এখানে চাচাতো মামাতো ভাই বোনকে নিজের আপন ভাই বোন বাবা হয়। এতে স্পন্দনের মন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাই দিশেহারা হয়ে বলেই ফেলল, তেমারি পাতনি সে। সুব্রতা ভয়ানক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল স্পন্দনের উপর। স্পন্দন ফিসফিস করে বলল, এছাড়া উপায় নেই, পরে আমাকে খুন করতে পারে। স্পন্দনের কথা বিশ্বাস করলো সুব্রতা, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল। লোকটি তখন আবারও বলল, হ্যাঁ সারম, একটা সমস্যা আছে স্যার। 15 দিনের হরতাল, 15 দিন পর ঢাকায় যেতে পারবেন। লোকটি ওদের বাসায় কথা বলছিল। সুব্রতার চোখ মুখে চিন্তার ভাঁজ। স্পন্দন মনে মনে খুব খুশি। সুব্রতা তখন স্পন্দনকে বলল, আমরা এখন কি করব তাহলে? স্পন্দনের বলার আগেই লোকটি বলে উঠল, আপনারা বরং 15 দিন আমাদের এখানে থাকেন। আমাদের গ্রামের মেম্বারের মেয়ের বিয়ে, অনেক বড় অনুষ্ঠান হবে। তাছাড়া আপনারা তো আমাদের অতিথি। স্পন্দন এক কথায় রাজি হয়ে গেল। যেহেতু এছাড়া আর কোনো উপায় নেই, অন্যদিকে আশু এবং অন্তু গালে হাত দিয়ে বসে আছে। একে তো হরতাল, তার উপর স্পন্দন সুব্রতা নিখোঁজ। চিন্তায় তাদের হার্ট অ্যাটাক করার উপক্রম। আশু কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, স্যার ওদের কোনো খোঁজ এখনো পাননি। স্পন্দন ভাই একটা জল্লাদ। সুব্রতাকে যদি রাগের বশে খুন করে ফেলে, তখন আমি সুব্রকে কই পাবো? স্পন্দন শুভ্র থেকে ভালোবাসে, সো বাজে কথা না বলে উপায় খুঁজো। সুব্রতা বিবাহিতা, জানেন না? আজে বাজে কথা সব সময়। ধমক দিয়ে বলল আশু। অন্তু নিজের চুল টেনে টেনশন দূর করতে যাচ্ছে, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না। নিজেকে সামলিয়ে স্বাভাবিকভাবেই বলতে লাগলো, সুব্রতার হাজবেন্ড মারা গেছে, তুমি জানো না? জানি, কিন্তু সুব্রতা রাজি হবে না।